ব্যবসায়ী সিন্ডিকেটের দাবি মানার পরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি। তদারকি সংস্থার নজরদারির অভাবে মিল থেকে কৃত্রিম সংকট তৈরি হওয়ার ডিলারদের কাছে তেলের সরবরাহ কম, ফলে খুচরা বাজারে সরবরাহর ঘাটতি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে 1 ও 2 লিটার বোতলজাত সয়াবিন তেল প্রায় অমিল। কারওয়ান বাজারে, জিঞ্জিরা, নয়াবাজারে বিভিন্ন স্থানে 5 লিটারের কিছু বোতল মিললেও চাহিদা তুলনায় কম এবং বাড়তি দামে বিক্রি হচ্ছে। সরকারিভাবে লিটার 8 টাকা বাড়ানোর পর বর্তমানে 5 লিটারে তেল 852 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিলাররা তেলের সরবরাহ ঠিকমতো দিচ্ছে না। সংকট নিরসনে সরকারের নতুন ভ্যাট ও শুল্ক ছাড় কার্য হলেও বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি, খুচরা বাজারের আলুর দাম এখনও কেজিতে প্রতি 65 থেকে 80 টাকা সরবরাহ বাড়লেও দেশি পেঁয়াজের দাম কমেনি প্রত্যাশিতভাবে। প্রতি কেজি দেশি পেঁয়াজ 90 থেকে 125 টাকা বিক্রি হচ্ছে, যেখানে আমদানি করা পেঁয়াজ 70 থেকে 90 টাকা পাওয়া যাচ্ছে। চালের দামও বাড়তি, চাল 55 টাকা, মাঝারি মানের পাইজম বিআর 28-এর চাল 62-65 টাকা, মিনিকেট প্রতি কেজি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তদারকির অভাব ও সিন্ডিকেটের কারসাজি এই সংকটের মূল কারণ। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন অভিযোগ করেন, সরকার ব্যবসায়ীদের দাবি মানলেও তারা বাজার সংকট সৃষ্টি করে ক্রেতাদের ভোগান্তিতে ফেলছে। সমাধানের দাবি, বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে কঠোর তদারকি ও সিন্ডিকেটের ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ভোক্তারা। অন্যদিকে ব্যবসায়ীরা তেলের সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলেও বাজারে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সূত্র, বাজার পর্যবেক্ষণ, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানি পাওয়ারের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে। নয়াদিল্লির করসারা সুবিধা গোপন করে আদানি পাওয়ার মাল্টি বিলিয়ন ডলারের বিদ্যুৎ চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে দাবি করেছে ঢাকা। এই ইস্যুতে চুক্তি পুনরায় আলোচনার পরিকল্পনা করছে বাংলাদেশ। 2017 সালে ঝাড়খণ্ডে গাড্ডায় অবস্থিত আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য 25 বছরের চুক্তি করা হয়েছিল। তার ব্যয় অন্যান্য চুক্তির তুলনায় অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ কেনায় বাংলাদেশ প্রায় 28 মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার সম্ভাবনা থাকলেও করসারের সমন্বয় নিয়ে কোনো সাড়া দেয়নি কোম্পানিটি। অন্যদিকে মার্কিন আদালতে আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগ বিষয়টিকেও আরও জটিল করে তুলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই চুক্তি পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আদানি পাওয়ার বলছে তারা সব শর্ত মেনেছে এবং বাংলাদেশের অভিযোগ ভিত্তিহীন। চুক্তি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষেই শীঘ্রই বৈঠক বসতে পারে। ভারতের পার্লামেন্ট চত্বরে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দলীয় কংগ্রেস সংসদ সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে পার্লামেন্ট প্রবেশদ্বারে রাহুল গান্ধীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সংসদ সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে ধাক্কাধাক্কি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি দাবি করেছে, রাহুল গান্ধীর ধাক্কায় তাদের 2 সংসদ সদস্য আহত হয়েছেন, যার জন্য একজন প্রতাপচন্দ্র সারাশি আইসিইউতে চিকিৎসাধীন। ঘটনার পর বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে। অন্যদিকে কংগ্রেস বলছে এটি বিজেপির পরিকল্পিত অপপ্রচার। রাহুল গান্ধী নিজেই অভিযোগ করেন, তাকে সংসদে ঢোকার সময় আটকানো হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছিল। লোকসভা স্পিকারের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন কংগ্রেস। তবে এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীরা আহত সংসদ সদস্যকে হাসপাতালে দেখতে এসেছেন, আর রাজ্যসভায় রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। কংগ্রেস পাল্টা বলেছে, বিজেপি সংসদীয় মর্যাদা লঙ্ঘন করেছে এবং গণতন্ত্রের মূলনীতিকে আঘাত করেছে। জাতীয় পরিচয়পত্র সেবার ঘুষ লেনদেনের অভিযোগে নির্বাচন ভবনে
আশপাশে অভিযান চালিয়ে হাতে নাতে 2 দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকালে ছদ্মবেশে পরিচালিত এই অভিযানে নির্বাচন কমিশনের একজন পুলিশ সদস্য ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক কর্মচারী সম্পর্কিত প্রমাণ পাওয়া গেছে। দুদক জানায়, দালালরা এনআইডি সংশোধন ও প্রিন্ট সেবার নামে 3 থেকে 40,000 টাকা পর্যন্ত দাবি করে। এ সময় সেবাগ্রহীতা সেজে তথ্য সংগ্রহ করা হয় এবং দালালদের কাছ থেকে ঘুষ লেনদেনের ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযানের প্রাথমিক তথ্য ভিডিওতে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগে অভিযান চালিয়ে দেখা যায় চিকিৎসকরা কর্মস্থল অনুপস্থিত, সিটি স্ক্যান ও এমআরআই মেশিন দীর্ঘদিন অকেজো এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। দুদকের কর্মকর্তারা জানান, হাসপাতালের কিছু কর্মচারী ইচ্ছাকৃতভাবে মেশিন মেরামত না করে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার যেতে বাধ্য করছে, যেখানে তাদের গোপন লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগের ফলাফল লিখিত আকারে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের উপরে হামলার মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সাজু বৈদ্যকে 5 দিনের রিমান্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 19 ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাজু বৈদ্যকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত 25 নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চিন্ময়ের গ্রেফতারের পর তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নাগরিককে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ডক্টর ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি আহ্বান জানান। তিনি বলেন, ডক্টর ইউনূস, আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। ষড়যন্ত্র হচ্ছে সেই বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। ভারতের ভূমিকা নিয়ে তিনি আরো বলেন, 1971 সালে বিজয়ের আগে ভারতের সেনারা সম্পদ লুট করতে বাংলাদেশে প্রবেশ করেছিল। আজ তারা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে। ভারত সত্যিকারেই গণতন্ত্র চাইলে শেখ হাসিনা কখনোই ক্ষমতায় থাকতে পারতেন না। আওয়ামী লীগকে চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যার সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ আর কখনো দেশে ক্ষমতায় আসতে পারবে না। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাপার সহসভাপতি রাশেদ প্রধান এবং সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি। কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্যালেস্তাইন বিলিনিয়ার অর্গানাইজেশন PLO মহাসচিব হোসেন আল শেখের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিন জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিন জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ। PLO মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে D8 সম্মেলনে দেওয়া অধ্যক্ষ ইউনূস জেনারেলের বক্তব্যের প্রশংসা করেন। এ সময় অধ্যাপক ইউনূস ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম প্রেরণা যোগাযোগ বাংলাদেশ জুলাই মাসের গণ অভ্যুত্থানের গ্রাফি মোড়ল নিয়ে তৈরি আর্ট অফ ট্রায়াস্ক
উপহার হিসাবে তুলে দেন। বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ডক্টর জিয়াদ আবু আমিরও উপস্থিত ছিলেন। ভারত শাসিত কাশ্মীর নিরাপত্তা বাহিনীর অভিযানে 5 সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কালগাম গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিদ্রোহীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু হলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে নিহত হন 5 বিদ্রোহী এবং আহত হন ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য। স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিদ্রোহীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষ বাধে। সেনাবাহিনী অভিযানে সফলতা দাবি করেছে। কাশ্মীর উত্তপ্ত পরিস্থিতি আরও একবার সামনে চলে এসেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও বিডিআরের অবিচ্ছেদ্য বন্ধন। বাংলাদেশের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অবিচ্ছেদ্য সম্পর্কর কথা আজ আমরা আলোচনা করব। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই দুই বাহিনী একসাথে কাজ করে আসছে। সেনাবাহিনীর কৌশল, প্রশিক্ষণ এবং পরামর্শ বিজিবিকে আরও দক্ষ করে তুলেছে। বাংলাদেশের সংবিধান এই সম্পর্কে আইনগত স্বীকৃতি দিয়েছে। বিজিবি আইন 2010 অনুযায়ী যুদ্ধকালীন অবস্থায় বিজিবি সরাসরি সেনাবাহিনীর অধীনে কাজ করবে। এই দুই বাহিনীর সম্পর্ক কেবল প্রয়োজনের ফসল নয়, বরং তারা সময় ও পরীক্ষার আগুনে জ্বলে পুড়ে অতপ্রত্যভাবে জড়িয়ে যাওয়া এক বন্ধন। আজকের বিশেষ সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত রক্ষা করতে হচ্ছে। সেনাবাহিনীর আধুনিক প্রযুক্তি ও কৌশল বিজিবিকে আরও সক্ষম করে তুলছে। নিঃসন্দেহে কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু নিয়মিত যৌথ প্রশিক্ষণ, নীতি প্রণয়ন এবং প্রযুক্তিগত সমন্বয়ে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। সেনাবাহিনী ও এই পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা কবচ হিসাবে জ্বল করবে উজ্জ্বল নক্ষত্রের মতন। জনপ্রিয় গায়ক ও রাজনীতিক সালমান আহমেদকে দল থেকে বহিষ্কার করেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ। দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ইমরান খানের পারিবারিক সামাজিক মাধ্যম আক্রমণের অভিযোগে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দলের কোর কমিটির বৈঠকে সালমান আহমেদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, তিনি দলের মধ্যে গ্রুপ তৈরি এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন। পাশাপাশি সালমান আহমেদকে ভবিষ্যতে পিটিআই এর সঙ্গে কোনো সম্পর্ক দাবি না করতে এবং দলটির প্রতিনিধি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সালমান আহমেদ সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের ঐক্য নষ্ট করার চেষ্টা করছেন এবং ইমরান খানের পারিবারিক আক্রমণ করে মন্তব্য করেছেন। এই বহিষ্কার কাণ্ড পিটিআই এর অভ্যন্তরীণ সংকটকে আরও জটিল করে তুলছে। ইতিমধ্যেই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে রয়েছে। সূত্র শামা টিভি।